21শে জুলাইয়ে মঞ্চে দাঁড়িয়ে তিনি বড় বড় বক্তব্য দেবেন এবং গ্রুপ সি গ্রুপ ডি না খেয়ে মরবেন। 4 মাস হয়ে যাচ্ছে আমরা বেতন পাচ্ছি না, বাড়িতে বসে আছি, কোনো ইনকাম নেই। একমাত্র সম্বল হলো আমাদের চাকরিটা একমাত্র সম্বল। আমাদের প্রত্যেক মাসে মাইনে পেতাম, সেই দিয়ে আমাদের সংসার চলতো, আমাদের আর চলছে না। দাদা, মুখ্যমন্ত্রী তো অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং কোন এক কবি বলেছিলেন যে মানবিক মুখ্যমন্ত্রী। এই 4 মাসে কি কোনো মানবিকতা দেখলেন মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে? ওই মানবিকের আগে একটা অযুক্ত করে আমরা দিয়েছি, এখনো পর্যন্ত যতটা দেখতে পেয়েছি উনি অমানবিকই মুখ্যমন্ত্রী। আমাদের যে নেক্সট জেনারেশন তৈরি হবে তাদেরকে এটা বলে বড় করতে হবে যে তোমাদেরকে কখনো কোথাও কোনো জায়গা থেকে ন্যায় দেওয়া হবে না, তোমরা সেইভাবে মানসিকতা নিয়ে তৈরি হও। তোমরা বিচার ব্যবস্থার কাছ থেকেও ন্যায় পাবে না, প্রশাসনের কাছ থেকেও পাবে না। কেস হবে আমি ভাতা দেবো না, পাবলিক পশ্চিমবঙ্গের জনগণ সেটা ভেবে নেবে যে আমি ভাতা দিচ্ছি, আর জনগণ সেটা ভেবেও নিয়েছে, কিন্তু আদৌ কোনো কিছু নয়, ভাওতাবাজি ছাড়া আর কিছুই নয়। ভাতা তো নামেই ভাতা হলো, শুধু নিউজেই হলো আর খবরেই হলো, আমাদের কাছেও কোনো কিছু এলো না বা কোনো তার কোনো মানে সদুত্তর কোনো কিছু আমরা পেলাম না যে ভাতাটা কি জিনিস। স্যার, এসএসসি ভবন, বিকাশ ভবন, নবান্ন অভিযান, দিনের পর দিন আপনারা এই প্রত্যেকটা দরজায় কোথাও গিয়ে কড়া নাড়ছেন, কিন্তু বৃষ্টি মাথায় নিয়ে সেই রাস্তায় উঠে হচ্ছে, দরজা তো স্যার খুলছে না। এটা সত্যি কথা যে দরজা খুলছে না। যারা যোগ্য, যারা এই পশ্চিমবঙ্গে শান্তিতে বাস করতে চায়, যারা সঠিকভাবে থাকতে চায়, তাদের জন্যই পশ্চিমবঙ্গের কোনো কিছু দরজা খোলে না। দরজা দুর্নীতি যারা করে, যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, তাদের জন্য সমস্ত দরজা খোলা। এটা তো একদম পরিষ্কার হয়ে গেছে পশ্চিমবঙ্গে তথা সারা ভারতবর্ষে এটা। তো আমরা এসএসসির কাছে গেছি, বিকাশ ভবনে গেছি, আমরা আজকে নবান্নে লাস্ট যাচ্ছি যে আমাদের দাবি দেওয়া তুলে ধরার জন্য এই বিপর্যয়ের মধ্যে দিয়েও যে আমরা কত করুণ পরিস্থিতির মধ্যে দিয়ে আছি। শুধু তাই নয়, আমাদের অলরেডি অনেক সহযোদ্ধা আত্মহত্যা করে ফেলেছে। এই ডিপ্রেশনের মধ্যে গিয়ে তারা নিতে পারেনি, অনেকে অসুস্থ হয়ে পড়েছেন, হাসপাতালে ভর্তি আছেন, তারপরেও তারা অনেকে এসেছে এর মধ্যে দিয়ে। তো এই মুহূর্তে আমরা মুখ্যমন্ত্রীর কাছে শুধু আবেদন করবো, তিনি তো সবারই মুখ্যমন্ত্রী, যে যারা আমরা যোগ্য 3394 জন গ্রুপ সি গ্রুপ ডি, আমাদের চাকরিটা উনি সুপ্রিম কোর্টের মাধ্যম দিয়ে যোগ্য তালিকা দিয়ে সেটাকে আমাদের পুনর্বহাল করুন চাকরিতে, এটাই আমাদের দাবি। আর এই দাবি না মানলে তারপরে আমরা যা করার করবো, তার জন্য দায়ী থাকবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী। দাদা, মুখ্যমন্ত্রী তো অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং কোন এক কবি বলেছিলেন যে মানবিক মুখ্যমন্ত্রী। এই 4 মাসে কি কোনো মানবিকতা দেখলেন মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে? হ্যাঁ, এখনো পর্যন্ত উনি বলে যাচ্ছেন যে মানবিক মুখ্যমন্ত্রী, কিন্তু আমরা যেহেতু শিক্ষা দপ্তরে যুক্ত আছি, আমরা একটা কথাই বলতে পারি, ওই মানবিকের আগে একটা অযুক্ত করে আমরা দিয়েছি। এখনো পর্যন্ত যতটা দেখতে পেয়েছি উনি অমানবিকই মুখ্যমন্ত্রী। যেদিন চাকরিটা ফেরত এনে দিতে পারবেন সেই দিন উনাকে বলতে হবে না মানবিক মুখ্যমন্ত্রী, সেদিন আমরা বলতে পারবো যে উনি মানবিক মুখ্যমন্ত্রী। এই ভাওতার নামে যে ললিপপ দিয়েছিলেন আর উনি অপেক্ষা করছিলেন 3 মাস ধরে যে কখন কেস হবে, তারপরে আমরা মানে ভাতাটার জন্য লড়বো, তো ওনার তো সেইটাই ইচ্ছা ছিল যে কেস হবে আমি ভাতা দেবো না, পাবলিক পশ্চিমবঙ্গের জনগণ সেটা ভেবে নেবে যে আমি ভাতা দিচ্ছি, আর জনগণ সেটা ভেবেও নিয়েছে, কিন্তু আদৌ কোনো কিছু নয়, ভাওতাবাজি ছাড়া আর কিছুই নয়। 21শে জুলাইয়ে মঞ্চে দাঁড়িয়ে তিনি বড় বড় বক্তব্য দেবেন এবং গ্রুপ সি গ্রুপ ডি না খেয়ে মরবেন, সেইটা যদি উনি বলতে পারেন 21শে জুলাই দাঁড়িয়ে যে আমার জন্যে এই যে যোগ্য চাকরিহারা, এরা আমার জন্য যে চাকরি হারিয়েছে, এরা আজকে মারা যাচ্ছে, এদের যে সংসার ধুলোয় মিশে গেছে, তাহলে বলবো যে উনি মানবিক মুখ্যমন্ত্রী এবং সত্যি কথা বলে সততার প্রতীক। আর নাহলে মিথ্যে কথা বলে কোনো লাভ হবে না। এই যুগে সবাই বোঝে, সবাই জানে। কারণ স্যার, আমরা দেখলাম এর মধ্যে কিন্তু দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে, ধর্ম নিয়ে, রাজনীতি নিয়ে উনি কথা বলেছেন, আপনাদের কথা কিন্তু মঞ্চে কোথাও নেই। দেখুন, এটা তো স্বাভাবিক, এখন ভারতবর্ষে ধর্ম নিয়েই রাজনীতি চলছে। আর সব থেকে বড় কথা যে ধর্ম নিয়ে রাজনীতি, দীঘায় জগন্নাথ মন্দির হবে, সরকারের তরফ থেকে মন্দির করার কোনো হয় না আর কি, এই নিয়মে নেই বা আইনে নেই। সরকার কেন মন্দির করতে যাবে বা মসজিদ করতে যাবে, সেটা জনগণ বুঝে নেবে। যে ধর্মের থাকে তারা চাঁদা তুলে পারে বা কালেকশন করে পারে, নিজেদের পয়সায় পারে করবে। সরকার কেন আমাদের টাকায় মন্দির তৈরি করবে বা মসজিদ তৈরি করবে? আমরা দেখেছি রাম মন্দির হয়েছে, কিন্তু রাম মন্দির সরকারের কাছ থেকে চারানাও পয়সা নেয়নি, ওটা জনগণের পয়সায় হয়েছে। তাই আজকে আমরা অবাক হয়ে গেলাম, বিভিন্ন সরকারি দপ্তরে জগন্নাথের যেদিন দেবের রথযাত্রা হচ্ছে, বিভিন্ন সরকারি দপ্তরে সেই পুজোর মাইক বাজছে এবং ব্যানার চলছে। এটা কোন রাজ্য চলছে? এটা তো মনে হচ্ছে উৎসবে, মানে ধর্মের উৎসব চলছে, রাজ্য চলছে না। মানুষের পেটে লাথি মেরে, গ্রুপ সি গ্রুপ ডির পেটে লাথি মেরে একজনকে আত্মহত্যা করতে বাধ্য করিয়ে তিনি মন্দির উদ্বোধন করছে, এটা লজ্জা। এই যে আমরা যেখান দিয়ে হেঁটে যাচ্ছি, আমি যদি তার একটু ডান দিকে তাকাই, এখানে কিন্তু 21শে জুলাই কোথাও গিয়ে একটা বড় করে পোস্টার টাঙানো হয়েছে এবং আমরা
প্রত্যেকবার 21শে জুলাই মঞ্চ থেকে যেটা শুনতে পাই যে এবার ছাত্র সংসদ ভোটটা হবে, এবার কলেজগুলোয় শৃঙ্খলা বজায় থাকবে, প্রত্যেকবার প্রতিশ্রুতির মতো এবারেও আপনি বলছেন, তাহলে মুখ্যমন্ত্রী আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবে আর সেটা পূরণ হবে? আমরা আশা রাখছি যে 21শে জুলাই উনি এই কথাটাই রাখবেন যে আমি সুপ্রিম কোর্টের রিভিউয়ের মাধ্যমে গ্রুপ সি, গ্রুপ ডি এবং যারা চাকরি হারিয়েছে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা সবার চাকরিটা আমি ফেরত এনে দিয়েছি, এই কথাটা আমরা 21শে জুলাই শুনতে চাই। আর নাহলে 21শে জুলাইয়ের এই যে দেখতে পাচ্ছেন ব্যানারগুলো, ওই 21শে জুলাই আমরাও মঞ্চের নিচে দাঁড়িয়ে তখন ওনার বিরুদ্ধেই স্লোগান দেবো, সেটা ওনার শুনতে ভালো লাগবে। মানে আপনারা তাহলে প্রতিশ্রুতিবদ্ধ যে 21শে জুলাই কিছু মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবেন? আমরা এটুকু আশা করি, তিনি যেহেতু আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তো সেটা আমরা আশা করতেই পারি, আমারও মুখ্যমন্ত্রী তিনি, তাহলে আমরা আশা করতে পারি যে প্রত্যেকটা মানুষ তার প্রজা, তাহলে তিনি প্রত্যেকটা মানুষের সুখ শান্তি কীভাবে পায় সেটা উনি দেখবেন, এটুকু আশা আমরা করছি যে 21শে জুলাই উনি সেটা বলবেন। আমরা এসএসসি ভবনের সামনে যেদিন দাঁড়িয়েছিলাম, আপনার সাথে কথা বলেছিলাম, সেদিনও বৃষ্টি মাথায় নিয়ে আপনারা এসএসসি ভবনের সামনে দাঁড়িয়েছিলেন। আজকে নবান্ন অভিযান ফের বৃষ্টি মাথায় নিয়ে এগিয়ে যাচ্ছেন, কিন্তু নবান্নের 14 তলা অবধি তো সেই খবর পৌঁছাচ্ছে না, বারবার আপনারা না পৌঁছাচ্ছে না বলেই আমাদেরকে বারবার করতে হচ্ছে। পৌঁছে গেলে তো আমাদেরকে আর বারবার আসতে হতো না। আমরা যে কোনো ব্যবস্থা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আমরা যেমন সুপ্রিম কোর্টেও ঠিকভাবে ন্যায় পাইনি, কারণ সুপ্রিম কোর্টের কাছে রিপোর্ট জমা পড়েছে, বাক কমিটিরও আছে, হাইকোর্ট সুপ্রিম কোর্ট দুজনের কাছেই আছে, বাক কমিটির কাছেও আছে এবং বাক কমিটির রিপোর্টটাও আছে, সিবিআই এর রিপোর্টটাও আছে। তাহলে তার ভিত্তিতে যখন চিহ্নিত করা গেছে কারা টাকা নিয়েছে, তাদের কাছে টাকা ফেরতও চাওয়া হয়েছে, তাহলে যখন এটা আলাদা করে গেছে তার মধ্যে প্রমাণিত হলো যে আমরা নেইনি। আর যদি তার মধ্যে কিছু থেকেও থাকে, 2-4 জন যদি আরও থেকে থাকে, তার জন্য তো এতগুলো মানুষকে বলি দেওয়াটা ঠিক হয়নি। এই যে আমাদের সঙ্গে অন্যায়গুলো হয়েছে, তার জন্য আমাদেরকে বারবার করে রাস্তায় নামতে হচ্ছে এবং এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে দিনের পর দিন ছুটতে হচ্ছে। এবার আজকেও আমরা চেষ্টা করছি, আগের দিন আমাদের প্রতিনিধিরা গিয়ে নবান্নে গিয়ে আমাদের যে আবেদনগুলো আছে জানিয়ে এসেছে, তার উত্তরগুলো চাওয়ার জন্য আজকে আমাদের এখানে আসা। আর উনি তো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের অভিভাবক, তো আমাদের সঙ্গে যে অন্যায়গুলো হয়েছে সেই কথাগুলো ওনাকে আমরা সরাসরি জানানোর জন্যই আমরা এখানে এসেছি এবং তার উত্তরগুলো নেওয়ার জন্য এসেছি। এবার দেখি আমাদের কতটা সফলতা আমরা পেতে পারি, আমাদের চেষ্টা আমরা করব। এবার যতদিন না আমাদের সঙ্গে আমরা ন্যায় পাচ্ছি ততদিন তো আমাদেরকে এই চেষ্টা চালাতে হবে, কিছু করার নেই, আমাদের অন্য কোনো পথও নেই। কারণ এসএসসি ভবন, বিকাশ ভবন, কালীঘাট থেকে শুরু করে নবান্ন, মানে এরকম কোথাও নেই বোধহয় আপনারা করা নাড়েননি, কিন্তু তারপরেও আজকে জুলাই মাসে এসে রাস্তার মধ্যে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে একদমই প্রশাসনিক যে দুর্নীতিগুলো হয়েছে তার জন্য আমরা প্রতিটা প্রতিষ্ঠানের কাছে যাচ্ছি, কিন্তু আমরা এটা কখনোই আশা করিনি যে আমাদের যে বিচার ব্যবস্থা সেখান থেকে আমরা যে ন্যায় পাবো না এবং তারাও যে আমাদের সঙ্গে অন্যায়টা করবে, এটা আমরা কোনোদিনও ভেবে উঠতে পারিনি। এবং সেখান থেকে যদি ন্যায়গুলো পেতাম তাহলে আমাদেরকে রাস্তায় নামতেই হতো না। বিচার ব্যবস্থার উপরে আমাদের আস্থা ছিল, কিন্তু এখন ধীরে ধীরে সেই আস্থাটা ভেঙে যাচ্ছে। এবার দেখা যাক, সুপ্রিম কোর্ট যদি আমাদের রিভিউতে এই আস্থার জায়গাটা রাখতে পারে তাহলে হয়তো বিচার ব্যবস্থার উপর আস্থাটা থাকবে। পরবর্তী জেনারেশনে হয়তো আমরা বলতে পারবো যে বিচার ব্যবস্থার উপরে তোমরা আস্থা রাখো। আর যদি এটা না পাই তাহলে আমাদেরকে বাচ্চাদেরকে শিখিয়ে এটা বড় করতে হবে যে তোমরা প্লিজ প্রশাসন বা আইন বা বিচার ব্যবস্থা কারোর উপর কোনো ভরসা রাখবে না, কোনো মতেই তারা বিচার তোমাদেরকে দেবে না, কারণ তোমরা সাধারণ মানুষ এবং তোমরা নিম্ন স্তরের মানুষ। আজ আমাদেরকে হাইলাইট করা হয় না, কারণ আমরা গ্রুপ সি, গ্রুপ ডি একটা নিম্ন স্তরের কর্মচারী বলেই তো, তার জন্য আমাদের কথা কোথাও বলা হয় না, নিউজ চ্যানেলে আমাদেরকে দেখানো হয় না, সব জায়গায় শিক্ষকদের প্রচার করা হয়। আমাদের কোনো গুরুত্ব যখন নেই তাহলে আমাদের যে নেক্সট জেনারেশন তৈরি হবে তাদেরকে এটা বলে বড় করতে হবে যে তোমাদেরকে কখনো কোথাও কোনো জায়গা থেকে ন্যায় দেওয়া হবে না, তোমরা সেইভাবে মানসিকতা নিয়ে তৈরি হও, তোমরা বিচার ব্যবস্থার কাছ থেকেও ন্যায় পাবে না, প্রশাসনের কাছ থেকেও পাবে না। স্যার, আজকে মিছিলে কিন্তু দেখলাম যে একেবারে ছোট বাচ্চা নিয়ে এসেছেন, আপনার কি হাজবেন্ড ওয়াইফ? হ্যাঁ। কিভাবে চলছে এতগুলো মাঠ, এত ছোট একটা? এখন চলছে বলতে বাড়ির যারা বড় আছে, দাদা আছে, দাদাদের উপরেই এখন পুরো নির্ভর হতে হচ্ছে, তার কারণ 4 মাস ধরে আমাদের বেতন নেই। এই অবস্থায় তো কোনোভাবেই চলা সম্ভব না, কারণ আমাদের গ্রুপ সি, গ্রুপ ডি সবচেয়ে লোয়ার স্কেলে আমরা চাকরি করি, সেই হিসাবে আমাদের কোনো সেভিংসও থাকে না বড়সড়। তো 4 মাস যখন বেতন নেই তাহলে আমাদের আর মানে নিজের পকেট থেকে কোনো খরচা করার মতো উপায় নেই। অতএব আমরা এখন বাবা মায়ের উপরেই উল্টে নির্ভর হয়ে গেছি। যেখানে বাবা মাদের আমাদের সহায়তা দেওয়ার কথা ছিল, সেখানে আমরা তাদের উপরেই এখন সম্পূর্ণ নির্ভরশীল। ছোট বাচ্চা আছে, কিভাবে মানে চালাবেন এরপর? কি মানে এখনো অবধি কোনো কিছুই ভাবতে পারছি না। এখন আমরা অপেক্ষা করে আছি এই পর্যন্ত যে রাজ্য সরকার যতটুকু সামর্থ্য আছে উনি চেষ্টা করে রিভিউ থেকে আমাদেরকে ফিরিয়ে আনবেন, এই আশাই এখন অবধি আছি। যদি সেটা না হয় তাহলে কি করব, এখন অবধি কোনো কিছু ভাবতে পারছি না।
কারণ ভাতা দেওয়াও তো পুরোপুরি না, ভাতা তো নামেই ভাতা হলো, শুধু নিউজেই হলো আর খবরেই হলো, আমাদের কাছেও কোনো কিছু এলো না বা কোনো তার কোনো মানে সদুত্তর কোনো কিছু আমরা পেলাম না যে ভাতাটা কি জিনিস। আমি একটু ম্যাডামের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। ম্যাম, আজকে মিছিলে দেখতে পেলাম ওকে নিয়ে পুরো মিছিলটা হাঁটলেন, চলবে কিভাবে? আমাদের চলছে না, বাধ্য হয়েছে বাচ্চাকে নিয়ে আসতে, চলছে না। আর 4 মাস হয়ে যাচ্ছে আমরা বেতন পাচ্ছি না, বাড়িতে বসে আছি, কোনো ইনকাম নেই। একমাত্র সম্বল হলো আমাদের চাকরি, চাকরিটা একমাত্র সম্বল। আমাদের প্রত্যেক মাসে মাইনে পেতাম, সেই দিয়ে আমাদের সংসার চলতো, আমাদের আর চলছে না। ওইটুকু বেতনে আমাদের কতটুকু জমানো ছিল, যতটুকু জমানো ছিল সব শেষ, এখন কোনোভাবেই আর চলতে পারছি না। তাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো আমাদেরকে অনুরোধ করে আমাদের জায়গায় আমাদের ফিরিয়ে দিই, এটুকুই ওনার কাছে আমার অনুরোধ। মুখ্যমন্ত্রী তো অনেক প্রতিশ্রুতি দিয়েছেন, উনিও মহিলা মুখ্যমন্ত্রী, সুতরাং আমরা বারবার বলি যে আমাদের রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী। অবশ্যই মানবিক, উনি একটা মা, উনি আমাদের রাজ্যের মা, একজন মা। তাহলে একজন মা, তাহলে আরেকজন মায়ের দুঃখ নিশ্চয়ই বুঝতে পারবেন। মা তো মা বাচ্চার দুঃখ নিশ্চয়ই বুঝতে পারবেন। তাহলে আমি চাইবো মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, উনি যাতে আমার অফিস, আমার স্কুল ফিরিয়ে দিন, অনুরোধ করে বলছি আমি।